গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে 18 নম্বর প্র্যাকটিস সেটে এবং ক্লাসে যুক্ত হওয়ার আগে একবার ক্লাসটা তোমরা প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবে। তোমাদের যারা বন্ধু রয়েছে তাদের কাছে তোমরা ক্লাসটা শেয়ার করে দেবে। চলো, প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আজকের প্রশ্নতে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, আজকের যে সেটটা রয়েছে প্র্যাকটিস সেটটা খুবই মজাদার প্র্যাকটিস সেট হবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন রয়েছে নিউমেরিক টাইপের। মনে হবে প্রশ্নগুলো দেখে যে একটু ভারী, কিন্তু যাদের বুদ্ধি রয়েছে এবং যারা কনসেপ্ট ক্লাসগুলো করে এসছো এবং বাকি প্র্যাকটিস সেট, কনসেপ্ট ক্লাস তো বাদ দিলাম, আমি প্র্যাকটিস সেট যারা ঠিকঠাক করে এসছো তারা কিন্তু একটু বুদ্ধি লাগিয়ে করতে পারবে, কারণ প্রত্যেকটা অঙ্কের সলিউশন একবারে 2 থেকে 3 লাইনে হয়ে যাবে। 2 থেকে 3 লাইন খুবই সহজ সলিউশন রয়েছে, কিন্তু প্রশ্নের ভাষাগুলো একটু নিউমেরিক্যাল টাইপের। তো চলো, ক্লাসটা একবার প্রত্যেকে কিন্তু শেয়ার করে দিবে। চলো, প্রথম প্রশ্ন কী বলছে, একটি সংখ্যার মান 5% বৃদ্ধি এবং 15% হ্রাস করলে সংখ্যার মানের মধ্যে পার্থক্য হবে 9। আসল সংখ্যাটি কত? একবার সহজ সংখ্যা অঙ্ক। তাহলে দেখো, আমি ধরে নেব যে সংখ্যাটি কত স্যার? 100। তার মানে যে সংখ্যাটি যদি 100 আমি ধরে নিলাম, তাহলে 100 যদি হয় তাহলে 5% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 5% বৃদ্ধি করলে কত হয়ে যাবে? 105। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল স্যার? 105। এবার কি করছে আমার? 15% হ্রাস করছে, তার মানে 15% হ্রাস করলে কত হয়ে যাবে? 100 থেকে 15 বাদ দাও, হয়ে যাবে 85। এবার বলেছে তাহলে আমার এখান থেকে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত পাচ্ছি? 105 থেকে যদি আমি 85 বাদ দিয়ে দিই তাহলে 20 পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটির মানের পার্থক্য কত পেলাম? 20। কিন্তু আমাকে প্রশ্নে কত বলে দিয়েছে? প্রশ্নে বলে দিয়েছে স্যার 9। তার মানে এই 20টা কাকে বলছে? আমার 9-এর সমান। আমরা এখানে পার্থক্য কত পেলাম? 20, কিন্তু প্রশ্নে কত বলেছে? 9। তার মানে 20-র মানটা কার সমান হয়ে যাবে? 9-এর সমান। 1-এর মানটা কত হয়ে যাবে? 9/20। তাহলে আমাকে বলেছে সংখ্যাটি কত হবে, তাহলে সংখ্যাটি কত ধরেছিলাম? 100। তার মানে 100-র মানটা কত হয়ে যাবে স্যার? 9/20 ইন্টু 100। কাটাকাটি করে দাও, 5×20, আচ্ছা 5×20 100, তাহলে 5×9 45। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল স্যার? 45। চলো নেক্সট কোশ্চেন। একেবারে সহজ অঙ্ক ছিল, একটু বুদ্ধি লাগাতে হবে প্রশ্নগুলোতে, একেবারে সহজ অঙ্ক রয়েছে। চলো, কি বলছে নেক্সট কোশ্চেন। একটি ত্রিভুজের বাহু 5 সেমি, 12 সেমি এবং 13 সেমি। ত্রিভুজের বাহুর মধ্যগুলিকে যুক্ত করে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? অর্থাৎ বলছে একটা ত্রিভুজ রয়েছে আমাদের কাছে, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, 12 সেমি আর 13 সেমি। দেখো 13 সেমি যেটা সবচেয়ে বড় হবে সেটা কি স্যার? আমরা জানি অতিভুজ। তার মানে অতিভুজটা কত হয়ে যাবে? 13 সেমি। তার মানে এখানে লম্বটা নিলাম 5 সেমি, ভূমিটা 12 সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত রয়েছে? 5। আর এককটা কি হয়ে যাবে? ক্ষেত্রফল বার করছি মানে বর্গ, একক কী রয়েছে? সেমিতে। তার মানে বর্গ সেমি, অর্থাৎ সেমি স্কোয়ার। তাহলে কাটাকাটি করো, 6 5 6 30 সেমি স্কোয়ার। এবার আমাকে কি বলেছে? এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইনি, চেয়েছে আমাদের যে বাহুগুলি দ্বারা, বাহুর মধ্যবিন্দু দ্বারা, তার মানে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা তৈরি হবে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই যে ছোট ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের মধ্যে যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বার করতে বলেছে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে? আমরা 4 দিয়ে ভাগ করে দেব। তার মানে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে? বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা যেটা পেলাম সেটাকে 4 দ্বারা ভাগ করে দিলে আমরা যেটা পাবো 7.5, 4 7 5 তারপরে 20 এত সেমি স্কোয়ার হয়ে যাবে আনসার। তার মানে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা হয়ে যাবে স্যার কত? 7.5 সেমি স্কোয়ার। তাহলে 4 দ্বারা ভাগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। যদি আমাকে ছোট ত্রিভুজ অর্থাৎ মধ্যম বিন্দুগুলি দ্বারা গঠিত ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে 4 দ্বারা ভাগ করে দেব, যেটা হবে সেটা অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখবে। কি বললাম? প্রত্যেকটা প্রশ্ন সহজ, কিন্তু যারা কনসেপ্ট ক্লাসের প্রত্যেকটা থিওরি তোমরা ভালো করে একবারে করে রেখেছো এবং ঠিকঠাকভাবে রিভিশন করেছো, তারাই কিন্তু জিনিসগুলোকে সহজেই ধরতে পারবে। কারণ আমি প্রত্যেকটা থিওরি কনসেপ্ট ক্লাসে প্রত্যেকটা টাইপ ওয়াইজ ধরে 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 প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি। চলো, কি বলছে? একটি ত্রুটিপূর্ণ মেশিনে 1000 গ্রাম ওজনকে 900 গ্রাম ওজনকে 1000 গ্রাম দেখায়। তার মানে একটা ত্রুটিপূর্ণ মেশিন রয়েছে ওজন মাপার, যেখানে 900 গ্রাম ওজন দিলে দেখাবে আমার 1000 গ্রাম। এবার কি বলছে? একজন দোকানদার ওই ওজনের যন্ত্রটি ব্যবহার করে 45 কেজি চাল প্রতি কেজি 65 টাকা করে বিক্রি করে। তার মানে এই ধরনের মেশিন যেখানে 900 গ্রাম দিলে 1000 গ্রাম দেখাবে, এই ধরনের মেশিনকে ব্যবহার করে কত কেজি চাল বিক্রি করছে? 45 কেজি চাল বিক্রি করেছে। কত টাকা কেজি করে? 65 টাকা কেজি করে। এবার কি বলেছে? যা তিনি 55 টাকায় কিনেছেন, প্রতি কেজি 55 টাকায় করে কিনেছেন, আচ্ছা 85 টাকা করে।
আচ্ছা 58, সরি 85 বলে দিই, 58 টাকা কেজি করে আমার কিনেছে, অর্থাৎ বিক্রি করছে কত 65 টাকা কেজি করে, প্রত্যেক কেজি 65 টাকা কেজি করে বিক্রি করছে, আর কিনেছে কত 58 টাকা কেজি করে। তাহলে বলছে তার শতকরা সামগ্রিক লাভের শতাংশ প্রায় কত, মানে সম্পূর্ণ বেচা কেনায় তার লাভটা কত। তাহলে কি থেকে রয়েছে অঙ্কটা, আগে অঙ্কটা ধরতে হবে কোন চ্যাপ্টার থেকে রয়েছে, লাভ ক্ষতির বেইমান দোকানদার থেকে। তার মানে আমরা কি লিখবো, দেই দিচ্ছে কত আর দেখাচ্ছে কত বা নিচ্ছে কত, দেই আর দেখায় বা নিচ্ছে কত। দিচ্ছে দেখো ওজন মাপছে কত 900, সেটাকে দেখাচ্ছে কত 1000, তার মানে 900 গ্রাম ওজন দিচ্ছে, যেটাকে 1000 গ্রাম ওজনে দেখাচ্ছে। এবার কত টাকা দামের জিনিস দিচ্ছে 58, অর্থাৎ 58 টাকা কেজি দামের চাল দিচ্ছে, আর নিচ্ছে কত টাকা তার কাছ থেকে বা দেখাচ্ছে কত 65, যেটা দেখাবে সেটাই তো নিচ্ছে, তার মানে 65 টাকা করে নিচ্ছে প্রতি কেজি। তাহলে এখান থেকে আমরা অনুপাতটা পেয়ে গেলাম, এখান থেকে কাটাকাটি করবো, এই শূন্য গেল। এবার কোনাকুনি কাটো, 2 দ্বারা 5, 2 দ্বারা 2 9, 29, এবার গুণ করে দাও। আর তো কাটাকাটি যায় না, আমার কোনাকুনি কাটাকাটি যায় না, এভাবে কাটাকাটি যায় না, তার মানে এবার গুণ করে দাও, 9 9 81, 1 হাতে থাকলো কত 8, 9 2 18, 8 26, আর এখানে কত হয়ে যাবে 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 6 30, আর 2 32, তার মানে 261 টাকার দামের জিনিস বিক্রি করছে কততে 325-এ, 261 টাকার জিনিস বিক্রি করছে 325-এ, তাহলে লাভ কত করছে 325 বিয়োগ 261, তাহলে কত হয়ে যাবে 4 6 64 টাকা। তার মানে কত টাকা লাভে বিক্রি করছে 64 টাকা বেশিতে বিক্রি করবে, যেটা বেশিতে বিক্রি করবে সেটাই আমার লাভ হবে। 64 টাকা লাভ করছে কত টাকার জিনিস বিক্রি করে 261 টাকা দামের জিনিস বিক্রি করে, তাহলে শতকরা কত, অর্থাৎ শতাংশতে কত ইন্টু করে দিলে কত হয়ে যাবে স্যার 24.5% হয়ে যাবে আমার অ্যান্সার। ক্যালকুলেশন করে দেখবে 24.5% হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখবে, একবারে সহজ অঙ্ক ছিল, দেই আর দেখাই করে দিব। 900 গ্রাম ওজন যেটা দেখাচ্ছে 1000, জিনিস দিচ্ছে কত 58 টাকা দামের জিনিস দিচ্ছে, আর নিচ্ছে কত 65, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম কত 261 টাকা দামের জিনিস দিচ্ছে আর নিচ্ছে কত 325 টাকা, তার মানে কত টাকা বেশি নিচ্ছে 64, তার মানে যেটা বেশি নিচ্ছে সেটাই তো লাভ, তার মানে এত টাকা লাভ করছে কত টাকার জিনিস বিক্রি করে 261 টাকা ইন্টু 100, মানে শতকরা কত, শতকরা বের করতে গেলে 100% দ্বারা গুণ করে দেবো, পেয়ে গেলাম 24.5%। চলো নেক্সট কোশ্চেন, একেবারে মাখন টাইপের অঙ্ক রয়েছে, প্রত্যেকটা ক্যালকুলেশন মাখন টাইপের রয়েছে, প্রশ্নে কিছুই নেই, শুধু ভাষা বুঝে যাও, অঙ্ক একবার সেকেন্ডে হয়ে যাবে। কি বলছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, বর্তমান মূল্য 2 লাখ টাকা হলে 2 বছর পর মেশিনের মূল্য কত হবে। একেবারে সহজ অঙ্ক, 10% করে হ্রাস পাচ্ছে, তাহলে 10%-এর মান কি জানি আমরা 10/100, মানে কাটাকাটি করলে পেয়ে যাবো আমরা 1/10, তার মানে 10% মানে কি জানি 1/10, মানে আজকে যদি 10 টাকা হয় তাহলে 1 বছর পর কত টাকা হয়ে যাবে, একটা হ্রাস পাচ্ছে, মানে কি 10 টাকা দাম হলে 1 টাকা দাম কমে যাবে আমার, তার মানে আজকে যদি 10 টাকা হয় তার মানে 1 বছর পর কত টাকা হয়ে যাবে 1 টাকা কমে হয়ে যাবে 9 টাকা। এভাবে কত বছরের কথা বলেছে আমাকে 2 বছর পরে, অর্থাৎ 2 বছরের কথা বলেছে, এটা তো 1 বছরের জন্য হলো, তার মানে 2 বছরের জন্য আর একবার লিখে দিব, এবার লিখে দিয়ে আমরা গুণ করে দিব, 10 10 100 আর 9 9 81, তার মানে আজকে যদি 100 টাকা হয় তাহলে 2 বছর পর কত টাকা হয়ে যাবে 81 টাকা, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে যে বর্তমান দাম কত 2 লক্ষ টাকা, তার মানে 100-র মানটা, এটা তো আমার বর্তমান, এটা 2 বছর পরে, তার মানে 100-র মানটা কত বলে দিয়েছে 2 লক্ষ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 1-এর মানটা কত হয়ে যাবে স্যার 2 লক্ষ বাই 100, তাহলে আমাকে কি বের করতে বলছে 2 বছর পরে, আর পরে এটা কি, এটা আমার আজ বা বর্তমান, আর এটা হচ্ছে পরে, তাহলে আজকে বর্তমানের মূল্যটা কত 100 পেয়েছি, কিন্তু বর্তমান মূল্য 2 লক্ষ বলেছে, তার মানে 100-র মানটা 2 লক্ষ, 1-এর মানটা এত, তাহলে বলেছে 2 বছর পরে, তাহলে পরে কত দাম হয়েছে 81, তার মানে 81-র মানটা কত হয়ে যাবে 2 লক্ষ বাই 100 ইন্টু 81, তাহলে 2টা শূন্য গেল, 2 1 2 আর 2 16, 1 2 3, তার মানে হয়ে গেল 1,62,000 টাকা দাম হয়ে যাবে 2 বছর পরে, তাহলে মেশিনটার মূল্য হ্রাস পেয়ে কত টাকা হয়ে যাবে 1,62,000, কিছুই ছিল না, জলের মতো সহজ কোশ্চেন। চলো নেক্সট, যারা ঠিকঠাকভাবে প্রথম প্র্যাকটিস সেট থেকে করে আসছো, 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে, আশা করি তারা কিন্তু এইসব অঙ্ক একবারে ধোঁয়ার মতো করে দেবে, একেবারে সেকেন্ডে মুহূর্তের মধ্যে অ্যান্সার করতে পারবে। আর যারা ফাঁকি মেরে করে আসতো তারা ফাঁকি মেরে পাবে, যে 4টা অঙ্ক করলাম, 4টা করলাম না, 2টা অঙ্ক করলাম, ক্লাসটা অ্যাটেন্ড করে বেরিয়ে গেলাম, এভাবে করলে গেলে কিন্তু হবে না, কিছুই হবে না।
আর একটা কথা বলে দিই, যারা ভাবছো এখান থেকে একবার দৌড়ে বেড়াবো ওখানে আর ওখান থেকে এখানে, প্রত্যেক টিচার ভালো পড়ায়, যেখানে পড়বা সেখানে স্টেবল হয়ে থাকো, এক জায়গা থেকে পড়ো, তাহলে বেনিফিট পাবে। এখানে ওখানে দৌড়ে বেরিয়ে কোনো লাভ নেই, তোমার লস আছে, কিছুই পারবে না। সব জায়গাতে সব টিচারের পড়ানোর ধরন আলাদা, তুমি কার কাছ থেকে বুঝতে পারছো ভালো সেখান থেকে পড়ো, একবার ভরসা করে পড়ো, সিলেকশন হবে, যে টিচারের কাছ থেকে পড়ো। আর এখানে ওখানে দৌড়ে বেড়ালে কিছু হবে না। কী বলছে, অজয় 20 দিনে একটি কাজ করতে পারে এবং বিজয় 22 দিনে একই কাজ করতে পারে। অর্থাৎ অজয় রয়েছে, এ ফর অজয়, বি ফর আমি লিখলাম বিজয়। তার মানে অজয় একটা কাজ কত দিনে করতে পারছে, 20 দিনে। বিজয় কত দিনে করতে পারছে, 22 দিনে। তাহলে এখান থেকে আগে আমরা কি বের করব, প্রশ্ন পরে পড়বো, আগে এখান থেকে কি বের করব, টোটাল কাজ। তার মানে টোটাল কাজ কী হয়ে যাবে, 20 আর 22-এর লসাগু, 20 আর 22-এর লসাগুটা কত হয়ে যাবে আমার, 220। লসাগু হয়ে যাবে আমার 220। তার মানে মোট কাজ বা টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে স্যার, 220 ইউনিট। তার মানে অজয় 20 দিনে করছে কত, 220 ইউনিট কাজ। তার মানে একদিনে কত ইউনিট কাজ করবে, বা 20 দ্বারা ভাগ করে দাও, তার মানে কত হয়ে যাবে, 11 ইউনিট কাজ। তার মানে অজয় একদিনে কত করবে, 11 ইউনিট কাজ। বিজয় 22 দিনে করছে 220 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করবে, 22 দ্বারা ভাগ করে দাও, 10 ইউনিট কাজ। এবার আমাকে কি বলছে, এবার পরে পড়বো, বলছে যে তারা বিকল্প দিনে কাজ করলে এবং বিজয় দ্বারা কাজ শুরু হলে। তার মানে তারা বিকল্প দিনে কাজ করছে, একসঙ্গে করছে না কাজ, তারা বিকল্প দিনে কাজ করছে আর বিজয় দ্বারা কাজ শুরু করছে। তার মানে কি, আগে প্রথম দিন কে করবে, প্রথম দিন করছে বিজয়, তারপরের দিন কে করবে, তার মানে 2 নম্বর দিনে করবে অজয়, তারপরে আবার এইভাবে কাজ করবে বিজয়, 3 নম্বর দিনে, আবার 4 নম্বর দিনে কে করবে, অজয়। তার মানে বিকল্প দিনগুলোতে, মানে আজকে যদি আমি করি কালকে তুমি করবে, তারপরের দিন আবার আমি, তারপর দিন তুমি। তার মানে শুরু করছে বিজয়কে দিয়ে, আর তার মানে প্রথম দিন যদি বিজয় করে তারপর দিন অজয় করবে, এভাবে কাজ চলতে থাকছে। তার মানে দেখো, দুজন কাজ করতে কতদিন সময় লাগছে, 1 আর 1-এ 2 দিন, মানে 2 দিনে তারা কাজ করছে। তার মানে দেখো, প্রথম দিন বিজয় কত ইউনিট কাজ করবে আমার, বিজয় করবে 10 ইউনিট কাজ, আর অজয় করবে কত, 11। তারপরের দিন অজয় করছে 11। তার মানে তারা দুজন যখন একদিন করে কাজ সম্পন্ন করে নেবে, তাহলে কত ইউনিট কাজ করবে, 21 ইউনিট কাজ। তার মানে 21 ইউনিট কাজ করছে কত দিনে, 2 দিনে। আর আমি ধরে নিলাম যে 2 ইউনিট সমান 1 সাইকেল। তার মানে 2 ইউনিটকে তুমি ধরে নাও যে একদিন, আমি ভাবছি পরে 2 দ্বারা গুণ করে নেব। তার মানে আমি ধরে নিলাম যে এই 2 দিনটাকে আমি একদিন ধরলাম। তার মানে একদিনে কত কাজ হচ্ছে, 21 ইউনিট। তার মানে এমন সংখ্যা দ্বারা গুণ করো যেন 220-র কাছাকাছি আছে। তার মানে আমরা 10 দ্বারা গুণ করে দেবো। তার মানে 21কে যদি 10 দ্বারা গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, 210 ইউনিট কাজ। তাহলে 210 ইউনিট কাজ আমার কতদিন হচ্ছে, 10 দিন। তার মানে একদিন সমান কত ধরেছিলাম, 2 দিন সমান কত ধরেছিলাম, আচ্ছা একদিন সমান কত ধরেছিলাম, 2 দিন। তার মানে 10 দিন সমান কত হয়ে যাবে, 2 দ্বারা গুণ করে দাও। তার মানে 10 × 2 করলে 20 দিন। তার মানে 20 দিনে কত ইউনিট কাজ হবে, 210 ইউনিট। তাহলে বাকি রয়েছে কত, 220-র মধ্যে 210 হয়ে গেছে, বাকি রয়েছে 10 ইউনিট কাজ। তার মানে এই 10 ইউনিট কাজ কে করবে, দেখো বিজয় আর অজয় দ্বারা শেষ হচ্ছিল, বিজয় দ্বারা শুরু হচ্ছিল, অজয় দ্বারা শেষ হচ্ছিল। তাহলে শেষ হলো কত 210 ইউনিটে। তার মানে এবার কাজটা কে করবে, বিজয়। আর বিজয় একদিনে কত কাজ করতে আসছে, 10 ইউনিট কাজ। তার মানে বাকি রয়েছে কত, 10। তার মানে 10 দ্বারা ভাগ করে দাও। বিজয় করছে একদিনে 10 ইউনিট কাজ, আর বাকি রয়েছে 10 ইউনিট কাজ। তাহলে 10 ইউনিট কাজ যদি বিজয় একদিনে করে, তাহলে 10 ইউনিট কাজই তো রয়েছে বাকি। তাহলে কত দিন লাগবে, একদিনই লাগবে। 10 কাটলো একদিন। তাহলে অলরেডি তারা 20 দিন করে রেখেছে কাজ, আর বাকি কাজ যে 10 ইউনিট কাজটা ছিল সেটা বিজয় একদিনে করলো। তাহলে টোটাল কত দিন হয়ে গেল আমার, একদিন। তার মানে 20 আর 1-এ 21 দিন। তার মানে কত দাগের আনসার, মিলিয়ে নাও তোমরা। অল্টারনেটিভ ডে বলেছে, যখনই এটা স্যার মনে রাখবে, ভয় করার কোনো বিষয় নেই। এখানে দেখবে কার দ্বারা কাজ শুরু হচ্ছে, আমার বিজয়ের দ্বারা কাজ শুরু হচ্ছে। তার মানে প্রথম দিন বিজয় করবে, তারপর দিন কে করবে, অজয়। তার মানে 2 দিনে কাজ কত ইউনিট হবে, বিজয় প্রথম দিন করেছে 10 ইউনিট, তারপর দিন অজয় করবে 11 ইউনিট। তাহলে কত ইউনিট, 21 ইউনিট। 21 ইউনিট কাজ কত দিন হচ্ছে আমার, 2 দিনে। যেহেতু বিজয় একদিন করছে, তারপরের দিন অজয় করছে, তার মানে 2 দিনে 21 ইউনিট কাজ। তার মানে কত ইউনিট কাজ রয়েছে, 210 ইউনিট। তার মানে 210 ইউনিট কাজ, 210 ইউনিটের কাছাকাছি কাজ হবে এমন সংখ্যা দ্বারা গুণ করে দাও। তার মানে তারা দুজন মিলে 2 দিনে কত কাজ করছে, 21 ইউনিট। তার মানে আমি ধরে নিলাম যে 2 দিন সমান 1 দিন, 2 দিন সমান কত, 1 দিন। তার মানে 21 ইউনিট কাজ যদি 1 দিন হয়, তাহলে 10 দিনে কত হবে, 210 ইউনিট। তার মানে এই 10 দিনের কাজটা কত পেলাম, 210 ইউনিট। কিন্তু 10 দিন, এখানে 1 দিন সমান কত ধরেছি, 2 দিন। তারপর 10কে কত দ্বারা গুণ করে দিব আমরা, 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণ করে দিলে কত হয়ে যাবে, 10 দুনা 20 দিন। তাহলে 20 দিনে মোট কত কাজ হলো আমার, 210 ইউনিট। তারপর 20 দিনে হয়ে গেছে আমার 210 ইউনিট, বাকি রয়েছে 220 থেকে বাদ দিয়ে দেবো, 10 ইউনিট কাজ বাকি রয়েছে। তাহলে এবার কে করবে কাজটা, দেখো জোড়াতে নিয়েছি আমরা বিজয়, অজয় দ্বারা শেষ হচ্ছিল কাজ। তার মানে এবার ফের কে শুরু করবে, বিজয় শুরু করবে। আর বিজয় একদিনে করছে 10 ইউনিট,
তাহলে 10 বাকি রয়েছে 10 ইউনিট কাজ, তাহলে বাকি 10 ইউনিট কাজটা বিজয় একদিনেই করে নেবে, যেহেতু বিজয় একদিনেই 10 ইউনিট কাজ করতে পারে। তাহলে কত দিন হয়ে যাবে? 20 দিন অলরেডি করে নিয়েছে, আর একদিন লাগলো, তার মানে কত দিনে হলো? 21 দিনে কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেল। চলো নেক্সট। কি বলছেন? এ 10 ঘন্টা ধরে চলে যথাক্রমে 10 কিমি পার, আচ্ছা একজন ব্যক্তি রয়েছে, সে 10 ঘন্টা ধরে চলে যথাক্রমে 10 কিমি পার ঘন্টা ও 9 কিমি পার ঘন্টা, কমা ডট 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 করে 1 কিমি পার ঘন্টা গতিতে যথাক্রমে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টায় আর পরপর ঘন্টায় চলতে থাকে। তারপরে কি বলছে? তার গড় গতিবেগ কত? অর্থাৎ আমাকে বলতে চাইছে একজন ব্যক্তি রয়েছে, সে প্রথমে কত ঘন্টায় চলছে? প্রথম ঘন্টায় চলছে 10 কিমি পার ঘন্টা, তারপরে চলছে আবার কততে? 9 কিমি, 1 কিমি করে কমতে থাকে, তারপরে 8 কিমি, তারপরে আমার কত হয়ে যাবে? 7, এভাবে যেতে 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 আমার 1 কিমি পার ঘন্টা পর্যন্ত চলছে পরবর্তী সময়কে। মানে প্রথম ঘন্টাতে এত কিমিতে বেগে চলছে, তার গতিবেগটা থাকছে এত কিমি পার ঘন্টা, তারপরে দ্বিতীয় ঘন্টাতে 9 কিমি পার ঘন্টা, তৃতীয় ঘন্টাতে কত? এত কিমি পার ঘন্টা, চতুর্থ ঘন্টাতে এত, এভাবে করতে করতে শেষে ঘন্টাতে কত হচ্ছে? আমার 1 কিমি পার ঘন্টা। তাহলে বলছে সম্পূর্ণ যাত্রায় গড় গতিবেগ কত? কিচ্ছু আমার করার দরকার নেই, তাহলে এখান থেকে আমরা টোটালটা যোগ করে দিব। তাহলে টোটাল মানে কি? 10 থেকে 1 পর্যন্ত অ্যাভারেজ স্পিড আমাকে বের করতে বলছে। অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি? টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। আমাকে কী বলছে? তার গড় গতিবেগ কত? তাহলে তার গড় গতিবেগটা কত হয়ে যাবে আমার? এখান থেকে প্রত্যেকটা স্পিডকে আমরা যোগ করে দেবো। তাহলে প্রত্যেকটা স্পিড কত হয়ে যাবে আমার? 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 বাই জয়টা সংখ্যা রয়েছে তয় দ্বারা ভাগ, কয়টা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দ্বারা ভাগ করে দাও। তাহলে এবার যোগ করো, 10 9 19 আর 1 20 আর 8 28 আর 2 30 আর 7 37 আর 3 40 40 46 46 আর 4 কত হয়ে গেল? 50 50 আর 5 55 55 বাই 10 সমান কত হয়ে যাবে? 5.5 কিমি পার ঘন্টা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 5.5 কিমি পার ঘন্টা রয়েছে দাগের অ্যান্সার। চলো নেক্সট। কিছুই করব না, আমাকে এখান থেকে ডিরেক্টলি বলে দিয়েছে প্রত্যেকটা স্পিডকে আমরা যোগ করে দিব বাই মোট স্পিড দ্বারা ভাগ করে দিব। মোট স্পিড এটা হয়ে গেল, আর টোটাল স্পিড রয়েছে কয়টা? আমার কয়টা স্পিডের কথা বলেছে? 1 2 3 4, টোটাল জয়টা থাকবে তত দ্বারা আমরা ভাগ করে দেবো। তাহলে 10 দ্বারা বলেছে, 10 দ্বারা ভাগ করে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখবে। কি বলেছিলাম? প্রশ্নে কিছু নেই, শুধু একটু মাথা লাগাতে হবে, আর যাদের প্র্যাকটিস ঠিকঠাক রয়েছে তারাই একমাত্র মাথা লাগাতে পারবে। চলো নেক্সট কোশ্চেনটা করবে। কি বলছে? চলো দেখি, তোমরা করে দেখাও তো দেখি এই অ্যান্সারটা। চলো প্রত্যেকেই করবে। চলো আশা করি তোমরা করতে পেরেছো অঙ্কটা, একেবারে সহজ অঙ্ক রয়েছে। কি বলছে? কয়টি 2 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? 2 অঙ্কের কয়টি সংখ্যা রয়েছে এমন যে 6 দ্বারা বিভাজ্য? 2 অঙ্ক মানে কি? যার অঙ্ক থাকবে 2টা, যেমন 10 11 12, এগুলো হচ্ছে কত? 2 অঙ্কের সংখ্যা। অর্থাৎ 10 থেকে শুরু করে 99 পর্যন্ত আমার যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটা 2 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 6 দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য মানে কি? 6-এর গুণিতকগুলো। তার মানে দেখো 6 দ্বারা বিভাজ্য কে কে? 12, 12 আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো। তারপরে কি আসবে? 12 পরে 18, 18, তারপরে কি আসবে আমার? 6 আবার যোগ করে দাও, 18 6 24, তারপরে আমার 30, এভাবে চলতে চলতে শেষে কত আসবে? 96, অর্থাৎ 96। 96 একমাত্র শেষে 100-র আগে আমার 2 অঙ্কের সংখ্যা যে 96 এমন একটা সংখ্যা যে শেষে আমার 6 দ্বারা ভাগ যাবে। তার মানে 12 থেকে শুরু করে 96 পর্যন্ত আমার 2 দ্বারা ভাগ যাচ্ছে, এবং মাঝখানে প্রত্যেকটার ডিফারেন্স কত থাকছে আমার? 6 6 করে। তাহলে 12 যাবে 6 দ্বারা ভাগ, 18 যাবে, 24 যাবে 30 দ্বারা, এভাবে করতে করতে 96 যাবে আমার শেষ পর্যন্ত 6 দ্বারা ভাগ। তাহলে দেখো তো প্রত্যেকটা সংখ্যা এখান থেকে এখানে, এখান থেকে এখান থেকে, এখান থেকে এখানে যেতে কত ডিফারেন্স পাচ্ছি? 6 6 6। তাহলে একটা জেনারেল ফর্মুলার সাধারণ ফর্মুলা তোমরা মনে রাখবে যে TN ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1 ইন্টু D।
যেখানে টিএনটা কি আমার শেষের সংখ্যা, শেষে কত রয়েছে 96, তার মানে 96 ইকুয়াল টু মানে কি হচ্ছে প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যা কি রয়েছে আমার 12 প্লাস এন মানে কি কতটা সংখ্যা রয়েছে যেটা আমার 6 দ্বারা ভাগ দেবে সেটা তো জানি না, তার মানে এন থাকলো -1 ইন্টু ডি মানে কি ডিস্টেন্স, ডিফারেন্স মানে কি দুটো সংখ্যা 12 ভাগ যাচ্ছে, তারপরে 12-র পরে আর কে আছে 18 মানে 12 আর 18 মাঝখানে কোনো সংখ্যা নেই যেগুলো আমার 6 দ্বারা ভাগ দেয়, তার মানে কি 12-র পরে কী রয়েছে 18, তার মানে এদের মাঝখানে ডিফারেন্স কত 6, তার মানে ডি এর জায়গায় বসবে 6। তাহলে দেখো 96 রয়েছে, এই 12টাকে যদি এপারে নিয়ে চলে আসি তাহলে কী হয়ে যাবে 96 - 12 সমান কত হয়ে যাবে 84 ইকুয়াল টু n-1 ইন্টু 6। তাহলে এই 6টাকে আমি এখানে নিচে নামিয়ে দিব, এই 6টাকে আমি এখান থেকে নিয়ে এখানে এপারে গুণ ছিল এপারে এসে ভাগ হয়ে যাবে 6 দ্বারা, তাহলে কেটে দাও 6 একে 6 4 6 24, তাহলে 14 ইকুয়াল টু n-1 বা n ইকুয়াল টু কত হয়ে যাবে এই মাইনাসটা এপারে এসে যোগ হয়ে যাবে 14 আর 1 15, তার মানে কত হয়ে গেল আমার 15। তার মানে এই ফর্মুলাটা মনে রাখবে সবসময় যে কত ডিফারেন্সে পাচ্ছি আমরা। দেখো 12 যাচ্ছে 6 দ্বারা ভাগ, 12-র পরে কে যাবে 18, 18 পরে 24, তার মানে প্রত্যেকটা সংখ্যা একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা যেতে ডিফারেন্স কত 6, 6-এর গুণিতকগুলো লিখলাম, শেষে 96 রয়েছে যেটা আমার 6 দ্বারা ভাগ যাবে, তারপরে আর এমন 2 অঙ্কের সংখ্যা নেই যেগুলো 6 দ্বারা ভাগ যাবে। এবার এখান থেকে ফর্মুলা জানি যে tn ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি, তাহলে tn মানে কি শেষের সংখ্যাটা, মানে কি প্রথম সংখ্যাটা, এন জানি না এন বের করতে হবে মানে কতগুলো সংখ্যা রয়েছে, -1 ইন্টু ডি মানে কি প্রত্যেকটা সংখ্যার সাধারণ গ্যাপটা কত, অর্থাৎ ডিস্টেন্সটা কত, ডিফারেন্সটা কত, 6 করে ডিফারেন্স রয়েছে প্রত্যেকটা, তাহলে ডি এর মানটা হয়ে গেল 6। এখান থেকে এন ইকুয়াল টু আমরা বের করে নেব কত 15। চলো তারপরে কয়টা সংখ্যা রয়েছে 2 অঙ্কের 15টা সংখ্যা রয়েছে যেগুলো আমার 6 দ্বারা ভাগ যাবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা 3 স্টার দিয়ে রাখো, ভিভিআই দিয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এই অঙ্কটা মোস্টলি আসতে পারে। চলো কি বলছে, একটি পরিবারের 2 সন্তানের গড় বয়স হচ্ছে 12 বছর, তাহলে একদিক থেকে পড়বো আমরা একদিক থেকে করবো। একটি পরিবারে কয়টা সন্তান রয়েছে 2টি সন্তান, যাদের গড় বয়স হচ্ছে 12, তাহলে মোট বয়স কত হয়ে যাবে 12 2 24। গড় মানে কি তোমার আর আমার বয়স গড়ে 12 করে, মানে কি তোমারও 12 আমারও 12, তাহলে টোটাল বয়সটা কত হয়ে যাবে 12। তবে সন্তান কতজন রয়েছে 2 জন, আর গড় বয়স কত 12 করে, তার মোট বয়স কত হয়ে যাবে 12 2 24 বছর হয়ে গেল 2 সন্তানের মোট বয়সটা। এবার কি বলছে, বাবা মা ও 2 সন্তানের গড় বয়স হচ্ছে 30 বছর। বাবা মানে ফাদার, মা মানে মাদার, প্লাস 2টা সন্তান রয়েছে যাদের গড় বয়সটা কত 30 করে, তার মানে মোট বয়স কত হয়ে যাবে, এখানে কতজন রয়েছে 4 জন, 4 জনের গড় বয়স কত 30 করে, তাহলে মোট বয়স কত হয়ে যাবে 30 ইন্টু 4, তাহলে কত হয়ে যাবে 3 4 12 120 বছর। তার মানে এই পরিবারে 4 জনের মোট বয়সটা কত 120, আর এখানে সন্তানের বয়সটা কত, মোট বয়সটা কত 2 সন্তানের 24, তার মানে শুধু মা বাবার বয়সটা কত হয়ে যাবে, এখানে কি ছিল বাবা মা আর 2 সন্তান, মানে 4 জনের বয়সের যোগফলটা হচ্ছে 120, আর এখানে শুধু সন্তান 2 জনের বয়সের যোগফল হচ্ছে 24, তার মানে বাবা মায়ের যোগফলটা কত হবে, সন্তানেরটা বাদ দিয়ে দিব, তার মানে 120 থেকে যদি 24টা বাদ দিয়ে দিই তাহলে শুধু পেয়ে যাব কার, ফাদার প্লাস মাদার, তার মানে বাবা মায়ের বয়সের যোগফলটা, তার মানে বাবা মায়ের বয়সের যোগফল কত হবে 10 থেকে 4 বাদ 6, 2 থেকে 3 বাদ 9, তাহলে 96, তাহলে কত হয়ে গেল 96 বছর, অর্থাৎ বাবা ও মায়ের বয়সের যোগফলটা কত পেয়ে গেলাম 96। এবার নেক্সট বড় কি বলছে, বাবা যদি মায়ের থেকে 4 বছরের বড় হয়, ফাদার বলেছে আর মাদার, মানে বাবা যদি মায়ের চাইতে কত বছরের 4 বছরের বড় হয়, তাহলে মায়ের বয়স যদি 1 বছর হয় তাহলে মায়ের চাইতে কত বছরের বড় হবে বাবা 4 বছরের, তার মানে বাবার বয়স কত হয়ে যাবে 1 প্লাস 4 বছর। তাহলে বলেছে যে বাবার বয়স নির্ণয় করো, বাপের বয়স কত হবে নির্ণয় করতে বলেছে, তাহলে মায়ের বয়স এক্স পেলাম, বাপের বয়স কত এক্স প্লাস 4, তাহলে তাদের দুজনের বয়সের যোগফলটা কত হয়ে যাবে এক্স প্লাস 4 প্লাস এক্স, তাহলে তাদের বয়সের যোগফলটা এটা পেয়ে গেলাম, কিন্তু আমরা জানি কত বাবা আর মায়ের বয়সের যোগফলটা 96 সমান 96, তাহলে এক্স আর এক্স হয়ে গেল 2x, এই 4টা উপরে গিয়ে মাইনাস হয়ে গেলে হয়ে যাবে 92, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে এই 2 কাটো, এখানে 4 2 8 6 2 12, তাহলে এক্সের মানটা 46। তাহলে আমাকে কি বলেছে বাবার বয়স কত, তার মানে বাবার বয়স কত ছিল এক্স প্লাস 4, তাহলে এক্সের মানটা পেলাম 46, আর 4 যোগ ছিল 4, তাহলে 46 আর 4 কত হয়ে গেল 50, তার মানে বাপের বয়স কত পেলাম স্যার 50।
এখানে বলেছে 2 সন্তানের গড় বয়স 12, তাহলে মোট বয়স কত হয়ে যাবে 2 সন্তানের? 12 × 2 24। আর বলেছে বাবা মা ও 2 সন্তানের গড় বয়স 30, তার মানে এখানে 4 জনের মোট বয়স কত হয়ে যাবে? 30 × 4 120। এখান থেকে 4 জনের মোট বয়স থেকে 2 সন্তানের বয়সটা বাদ দিয়ে দিলে কার বয়স বেঁচে থাকবে? কাদের বয়সের যোগফল বেঁচে থাকবে? মা ও বাবার। তাহলে মা ও বাবার বয়সের যোগফলটা কত হয়ে যাবে? 120 বিয়োগ সন্তানেরটা বাদ দিয়ে দাও, এটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে বাবা হচ্ছে মায়ের চাইতে 4 বছরের বড়, তার মানে মায়ের বয়স যদি x বছর হয় তাহলে 4 বছরের বড় হবে, তাহলে x + 4। তাহলে মা ও বাবার এখান থেকে যোগফলটা কত হয়ে যাবে আমাদের? 96। যেহেতু এখান থেকে পেয়ে গেছি বাবা মায়ের যোগফলটা 96, তাহলে মা আর বাপের বয়সটা যোগ করলাম, যার মান 96। এখান থেকে x এর মানটা বের করলাম 46। তাহলে বলেছে বাবার বয়স কত? তাহলে বাবার বয়স কত ছিল? x + 4। তাহলে x এর মানটা 46 + 4 করে দাও 50। চলো নেক্সট, একেবারে সহজ কোশ্চিন। চলো কি বলছে, 2 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল 26 লক্ষ, 2,60,000। আচ্ছা 26 লক্ষ বলছে, 2,60,000। যদি প্রতি বছর জনসংখ্যা 4% অবমূল্যায়ন হয় তাহলে তার বর্তমান জনসংখ্যা কত? প্রতি বছর যদি 4% হারে অবমূল্যায়ন মানে কি? হ্রাস পাচ্ছে। অবমূল্যায়ন মানে কি? হ্রাস পাচ্ছে। যদি মূল্যায়ন বলতো তার মানে বৃদ্ধি পেত, অবমূল্যায়ন বলেছে মানে কি? হ্রাস পাচ্ছে। কত পার্সেন্ট করে? 4% করে। কত পার্সেন্ট করে বলেছে? 4% করে। 4% মানে আমরা কি জানি স্যার? 4% মানে হচ্ছে 1/25। 1/25, তার মানে 2 বছর আগে যদি 25 জন ছিল, তার মানে 1 বছর পরে কত হয়ে যাবে? কমে 24। এভাবে বলেছে, 2 বছরের কেস বলেছে, তার মানে 25 2 বার লিখে দেবো 24। তার মানে এটা গুণ করবো 25 × 25 24 × 24। তার মানে এটা যেটা পাবো এখানে গুণ করে সেটা কি হবে? 2 বছর আগে যেটা ছিল, এবার প্রশ্নে বলে দিয়েছে, ধর এখানে x পেলাম, এখানে y পেলাম, তাহলে x এর মানটা কত হয়ে যাবে? যেটা আমার প্রশ্নে বলে দিয়েছে, x এর মান যদি এত হয়, 1 এর মান এটা, y এর মান এত, তাহলে যেটা y এর মান পাবো সেটাই হয়ে যাবে অ্যান্সার। আমি একটা অঙ্ক অলরেডি করে দিলাম যে মেশিনের মূল্য হ্রাস পায় এভাবে করে, তাহলে ওইটা অঙ্ক আর এটা অঙ্ক সেম। আমি কি বললাম? যে মেশিনের মূল্য হ্রাস পায় বা যে কোনো জিনিসের মূল্য হ্রাস পায়, তাহলে 2 বছর পরে এত এই মেশিনটার মূল্য কত হবে? বা জনসংখ্যা, মেশিনের জায়গাতে জনসংখ্যা ঢুকিয়ে দিতে হতো, বা জনসংখ্যার জায়গাতে মেশিনের মূল্য ঢুকিয়ে দিতে হতো। তার মানে আমি যে 3 বা 4 নম্বর অঙ্কটা করালাম আর এই অঙ্কটা করালাম সেম। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকেই করে জানাবে। আশা করি এতক্ষণ যারা এক্সপার্ট হয়ে গেছো করে করে, ইমানদারির সঙ্গে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে এসছো, আমি যেভাবে বলেছি তারা অলরেডি অ্যান্সার করে দিয়েছো। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 10টা টপ 10 কোশ্চিনের আজকের 18 নম্বর প্র্যাকটিস সেট 10 শেষ অঙ্ক। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, ধন্যবাদ।